দর্শক চ্যানেলের নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিজওয়ানা এলভিস। আজকে আমার সাথে অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খেতাবে ভূষিত আমেরিকান প্রেসিডেন্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, আপনাকে স্বাগতম আমার অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। কেমন আছেন আপনি? মঈন ভাই, আপনার সঙ্গে তো আমি অনেকবার আড্ডা দিয়েছি এবং আমরা কিন্তু সবসময় ইমিগ্রেশন নিয়েই আসলে কথা বলেছি। আপনার তো অন্য যে বিষয়ে আপনি কাজ করেন সেটা নিয়ে আসলে আগেও হয়তো আলোচনা হয়েছে, আমার সাথে হয়নি। আজকে আমি একটু আমাদের এই যে আমেরিকাতে লাইসেন্সের ব্যাপারে অনেক সময় দেখা যায় যে ক্লেমগুলো করে, অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো আছে, হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আপনি যদি শুরুতেই আমাদেরকে আসলে এই বিষয়টা প্রথমে আমাদেরকে একটু জানান। যে ধন্যবাদ মিসেস এলভিস। আমেরিকাতে যে জিনিসটা আমরা করি, ক্ষতিপূরণ মামলা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ভাষাভাষী দর্শক এখানে বেশি বাংলাই বলবো, যেটা বাংলাদেশে এই জিনিসটা প্রচলিত না, যেটা টর্ট ক্লেম বলে আমরা জানতাম বাংলাদেশে, দেশের ক্ষতিপূরণ মামলা। এইখানে হচ্ছে যদি অন্য কারো অবহেলার কারণে কেউ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্যগতভাবে, যেমন দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, কাজ করতে যে ব্যথা পাচ্ছে, হাসপাতালে ভুল চিকিৎসায় কেউ হয়তো লাইফ টাইম পঙ্গু হলো, বা জন্মের সময় কেউ যদি ত্রুটিপূর্ণ জন্ম হয়, আমরা অনেকেই বিশ্বাস করি যে এটা অ্যাক্ট অফ গড, একটা বাচ্চা যখন ডিজেবল হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু আমেরিকায় আমরা যেভাবে দেখি, এটা যদি কোনো ডাক্তার বা হাসপাতালের বা মিডওয়াইফ এবং যে নার্সের ভুলের কারণে যে বাচ্চাটা পঙ্গু হয় বা ড্যামেজ হয়, তাকে ব্রেন ড্যামেজ হয়, যেগুলো আর্টস পলজি, সেরিব্রাল পলজি, যে মানে নার্ভের প্রবলেম হয়, ব্রেনে কাজ করে না, এগুলো আমরা বিরাট অঙ্কের মামলা করে থাকি। এটা যদি সরকারি হাসপাতাল হয় তার বিরুদ্ধে করা যায়, আর প্রাইভেট হলে করা যায়। তারা হচ্ছে এই দেশে বিউটি অফ দিস কান্ট্রি যে প্রতিটা প্রফেশনের এগেনস্টে ইন্স্যুরেন্স থাকে। একটা ডাক্তার যেমন OB/GYN, যে ডাক্তার এটা আমরা বুঝবে, তাদের একটা ইন্স্যুরেন্স থাকে। যদি কোনো কারণে তাদের ভুলের কারণে যদি একটা শিশু ভূমিষ্ঠ হয়, সে কিন্তু বিরাট অঙ্কের ক্ষতিপূরণ পায়। আমরা ধরেন কয়েক বছর আগে একটা সরকারি হাসপাতালের মধ্যে $5.5 মিলিয়ন ক্ষতিপূরণ সেটেলমেন্ট করেছি একটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য। সো এক্ষেত্রে আমরা প্রথমে নির্ধারণ করি যে আসলে যে মিস্টেকটা ডাক্তার ভুলটা করেছে, অবহেলাটা কি পরিমাণের এবং ড্যামেজটা কতটুকু, ওইটার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে কেসটা করি। এবং নির্দিষ্ট টাইম থাকে, একটা টাইমের পরে মামলাগুলো করা যায় না। এটা স্ট্যাচুট অফ লিমিটেশনস বলে, এই আইনটা সব দেশের প্রযোজ্য। প্রতিটা ক্ষেত্রে বার দেওয়া থাকে কোন ধরনের কেস কতদিন পর্যন্ত করা যাবে। আর যেমন গাড়ি দুর্ঘটনা, এখানে অহরহ দেখতে পাচ্ছেন আপনারা, কেউ যদি গাড়ি দুর্ঘটনায় আহত হন, অন্যের ভুলে যে ক্ষতিগ্রস্ত ও পার্টি, সে কিন্তু বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করতে পারে। এই কাজগুলো আমরা বিভিন্ন স্টেটে আমাদের অ্যাটর্নিরা আছে, আমরা সব আমেরিকান অ্যাটর্নি, আমরা একসাথে কাজ করি। আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি এট ল, 20 বছর যাবত এই কাজগুলো করি আমরা। সো প্রতিটা স্টেটে আমাদের ওই স্টেটের লাইসেন্স প্রাপ্ত, আমেরিকা 50টা স্টেট, একজন অ্যাটর্নি 50টা স্টেটের লাইসেন্স নিতে পারবে না, সম্ভব না। কিন্তু আমরা ফেডারেল করে যখন করি, একটা কোর্ট, সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু একটা আস্তে আমেরিকা এক সর্বোচ্চ আদালত। আমি বারের ম্যাম এই যে কোর্টের আমি অ্যাডমিটেড একজন অ্যাটর্নি এট ল। সো এই ক্ষেত্রে আমাদের প্রতিটা স্টেটে, আবার ওইটা হতে যে কোনো একটা স্টেটের মেম্বার হতে হবে। ইউএস সুপ্রিম কোর্টে যেতে গেলে আপনাকে একটা, আপনার এই যে 50টা স্টেট আছে, তাদের যে কোনো একটা জায়গায় একটা স্টেটে যদি আপনি অ্যাডমিটেড অ্যাটর্নি এট ল হন, তখনই আপনি সুপ্রিম কোর্টের মেম্বার হতে পারবেন। সো আমরা এইভাবে প্রতিটা স্টেটেরই লাইসেন্স, যে লাইসেন্স স্টেট করে তারা এই কেসগুলো আমাদের যারা অ্যাসোসিয়েটরা করে থাকে। আমরা দিতে মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করছি। কিন্তু আমাদের অনেকেই এখন পর্যন্ত অনেকেই জানে না যে এই দেশের আর বাংলাদেশের পার্থক্য। এই দেশে কিন্তু আপনি চাইলে আইনের মধ্যে থেকে আপনি ক্ষতিপূরণ আদায় করতে পারেন, যেটা বিশ্বের অন্য কোনো দেশে এই সুযোগ সুবিধাটা খুব কম। আমেরিকা হচ্ছে বর্তমান জগতে আইনের ক্ষেত্রে, আগে একটা সময় ব্রিটিশ ল ফলো করতে হন, আমেরিকান লটা বিভিন্ন দেশে ফলো করছে। আচ্ছা, মনে হয় আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে কিন্তু মানুষ খেতে যে ফুড পয়জনিং হতে পারে বা কোনো ধরনের, সেক্ষেত্রেও কি আসলে কেউ সু করতে পারবে? ওগুলা খুবই মাইনর, তবে ডিপেন্ড করে কি ধরনের তার
মানে ক্ষতিটা হয়েছে। আবার বলতেছি পার্মানেন্ট ডিসেবিলিটি কিনা, আচ্ছা। তার যে শারীরিক অসুস্থতা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে তার ক্লেইমের ধরন কত হবে। ছোট কেস করতে গেলে যে পরিমাণ খরচ হয়, বড় কেসে সেম পরিমাণ এফোর্ট দিতে হয়। আমরা আগে সিলেক্ট করে কেসের ভ্যালু কত হবে অনুযায়ী আমরা কেস ইনভলভ হয়। বুঝছি। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে কিন্তু আমেরিকায় খুব আলোচনা হচ্ছে এখন। আসলে অনেকেই কিন্তু আমরা জানি না যে আমেরিকান যে ল সেইটাতে আসলে কি ধরনের নিয়ম আছে যে একজন নাগরিক সে কি ডুয়েল সিটিজেন নিতে পারবে, বা সে যদি আমেরিকান সিটিজেন এসে নেয় তাহলে তার যে ফার্স্ট যে কান্ট্রির সে সিটিজেন, সেই ক্ষেত্রে আসলে এই মানে জিনিসটা একটু যদি আপনি সহজ করে বলতেন। ধন্যবাদ। খুবই সেন্সিটিভ ইস্যু বর্তমান সময়ে। আমেরিকার আইন অনুযায়ী ডুয়েল ন্যাশনালিটি কোথাও কোনো স্পষ্ট উল্লেখ নেই যে নিতে পারবে না বলে। তবে যারাই আমরা আমেরিকান নাগরিক হই না কেন, প্রথমেই অন্য কোনো দেশের আনুগত্য যে আমরা থাকি ওইটা আমরা ডিনাউন্স করি। ডিনাউন্স করা মানে আমরা ওই দেশের নাগরিক থাকলাম না। কিন্তু এখানে লুপ হোলসটা হচ্ছে ওই দেশে কিন্তু জানে না যে আমরা যে দেশের নাগরিকত্ব ত্যাগ করেছি। যেমন আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করতে গেলে আপনাকে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে, নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে, আয়ের উপরে অ্যাসেট থাকলে অ্যাসেটের উপর ট্যাক্স দিতে হবে। ওইটা দেওয়ার পরে যে আপনি আমেরিকার নাগরিকত্বটা বাতিল হয়। কিন্তু অন্যান্য দেশে এই ধরনের হয় না, নিয়ম তারা দেখে না। সো এই ক্ষেত্রে আপনি যখন একটা দেশের নাগরিক থেকে আরেকটা আমেরিকার নাগরিক হলেন, তারপরে আমরা করি কি, সবাই করে কি ওইটা থেকেই যায়। জি, আচ্ছা। বাদ দিতে যেহেতু হয় না আমেরিকার নাগরিক, আমেরিকা মুখের কথা বিশ্বাস করে, কিন্তু আমেরিকার আইনে কোথাও লেখা নাই যে ডুয়াল ন্যাশনালিটি হলে সমস্যা আছে। কারণ অনেক দেশের সাথে আমেরিকার ডুয়াল ন্যাশনালিটি চুক্তি আছে, আবার কোনো দেশে নাই। বর্তমানে যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট, এটা একজন সিনেটর এটা উত্থাপন করেছে। এটার কোনো আলোর মুখ দেখবে বলে মনে হচ্ছে না। তো এইটার উপরে ভিত্তি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন দিচ্ছে যে আমেরিকার নাগরিকত্ব অন্যদের নাগরিক বাতিল হয়ে যাবে। এরকম কোনো আইন এখনো হয় না, হবে বলে মনে হয় না। হলে আপনারাই জানবেন। সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি আপনাদের আমেরিকান নাগরিকত্ব থাকে এবং অন্য দেশের নাগরিকত্ব থাকে, আপনারা এনজয় করতে পারেন, কিন্তু আপনারা অলওয়েজ বি ট্রুথফুল। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কাজ করা যাবে না। আবার বর্তমান নির্বাচনের সময় আমি ওটাতেও আসতে চাচ্ছিলাম যে যারা ডুয়েল সিটিজেন মানে হোল্ড করে, তারা আসলে বাংলাদেশে যে অনেকে কিন্তু এই যে নির্বাচন করছে বা ইন ফিউচারে হয়তো নির্বাচন করার তার একটা ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে আইন অনুযায়ী যেটুকু আমি জানি, সংসদ সদস্য হতে গেলে ডুয়াল ন্যাশনালিটি থাকতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যাবে। জিনিসটা হচ্ছে যে অনেকেই শুনেছি তারা নাগরিকত্ব ত্যাগ করেছে, কিন্তু ওই যে অ্যাপ্লিকেশন করা পর্যন্তই। নির্বাচন কমিশনের কার্যক্রম কিন্তু নির্বাচনের পরে আর নাই বলেই চলে। যে যদি তারা যদি নির্বাচন কমিশন যদি ফলো আপ করে, তারা এইসব মন্ত্রী এমপিকে জিজ্ঞেস করা উচিত, আপনারা যে ডিনাউন্স করেছেন প্রমাণপত্র দিচ্ছেন, এখন যে অ্যাপ্রুভ যেটা দেন, তারা তো অ্যাপ্রুভাল চাচ্ছে না। তাদের এখন নির্বাচন কমিশন এখন হচ্ছে কি ওই সব এমপি মন্ত্রীর কাছে জিম্মি, তাদের এখন ক্ষমতা নাই। আর নির্বাচনের সময় যে ক্ষমতা ছিল তাদের কথা এখন শুনবে না। তো তাদের উচিত ছিল এইগুলা কন্টিনিউ করা। যারা যারা বিভিন্ন দেশের নাগরিকত্ব ত্যাগ করেছে বা জমা দিয়েছে, ওইগুলা কার্যকর হয়েছে কিনা, না হয়ে থাকলে তার যে প্রার্থিতা বাতিল যদি না হয়ে থাকে, তার যে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। কিন্তু এগুলোতে নির্বাচন কমিশন মনিটরিং হয় না, আসলে মনিটরিং হচ্ছে না, জানছে না, জানবো না। কারণ তারা একটা রিপোর্ট পেয়েছে যে এটা জমা দিয়েছে, শেষ। জমা দেওয়ার পরে কি হয়েছে, একবার ফাইনাল সার্টিফিকেট অফ ডিনাউন্সটা আসছে না তাদের কাছে, যে বাতিলযোগ্য সার্টিফিকেটটা তারা দেখবে না, দেখেন। আমরা নিউজও দেখতে পাচ্ছি না। আমি যেহেতু রাজনীতি ইনভলভ না, বাংলাদেশ রাজনীতি ইনভলভ না, কিন্তু এগুলা জনগণের জ্ঞাতার্থে বলছি। বাংলাদেশে অনেকগুলো লুপ হোলস আছে যেগুলো আসলে মনিটর করা হয় না, ও হওয়া উচিত আমার মনে হয়। সেই ক্ষেত্রে আসলে যদি কেউ ধরেন এখানের সিটিজেন, আমি যুক্তরাষ্ট্রের কথাই বলছি, যে হয়তো সে ইউএস সিটিজেন, বাংলাদেশে যে এমপি হয়েছে বা মিনিস্ট্রি হয়েছে, এই দেশের গভর্নমেন্ট কি চাইলে সেটার ইনভেস্টিগেশন করতে পারবে? সমস্যা দিচ্ছে এই দেশের সরকার তো আর জানে না সে কি ওর জন্য কি করেছে, সরকার জানে না। যে দেশের আইনে আছে সংসদ সদস্য হতে পারবে না, ওই দেশেই তাকে প্রমাণটা নেওয়া উচিত।
এই দেশে তো বলে না সংসদ সদস্য হতে পারবে না, এই দেশে তো আমরা সবাইকে দিচ্ছি। যে দেশের সংসদ সদস্য হতে পারবে না সেই দেশে তার যে অথরিটির কাছে জমা দিয়েছে আমি নির্বাচনের কারণে এটা বাতিল করলাম এবং বাতিল করার ইচ্ছা পোষণ করেছি এমআরডিসির, কিন্তু যে বাতিল প্রক্রিয়া সম্পন্ন হওয়া তো তার দায়িত্ব উইথ ডিউ রেসপেক্ট উইথ অনেস্টি, যে আপনার ট্রান্সপারেন্সির জন্য যে আমি যে বাতিল করেছিলাম এই আমার বাতিল করার চূড়ান্ত চুক্তিপত্র আমি আর চূড়ান্ত দলিল যে আমি আর আমেরিকার নাগরিক না। তারা তো দিচ্ছে না, তারাও দিচ্ছে না, কোনো নিউজ মিডিয়া আমরা দেখি না, আর কেউ কথা বলে না। এখন এদের বিরুদ্ধে কথা বলবো, যে এমপি হয়ে থাকলে এদের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই, না হয়ে থাকলে না হয়ে থাকলে আবার সে রিটার্ন করছে, না হয়ে থাকলে তার এটা কোনো যায় আসে না, যেহেতু সে এমপি হয় নাই। এখন সে যদি দেশের নাগরিক বাতিল হইলে কি না হইলে কি, কিন্তু এমপি হয়ে গেলে বা এমপি হওয়ার পরে তার উচিত হবে এটা দেখানো যে হ্যাঁ আমি বাতিল করেছিলাম, এটা আমার চূড়ান্ত বাতিল পত্র। তাহলে ধরেন এই যে যারা এখানে আপনার অ্যাপ্লিকেশন করে চলে গেল, তারপরে যদি তাদের সে ফলপ্রসূ সেই রেজাল্টটা না হয়, তখন যখন এই দেশে আবার ব্যাক করছে, সেই ক্ষেত্রে সেই যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটা অ্যাপ্লিকেশন উইথড্র করা যায়। এরকম কি নির্দিষ্ট কোনো টাইম আছে? নির্দিষ্ট টাইম আছে, তারাই টাইম দেবে। অনেকে যদি এটা সঠিকভাবে আপনি যে কোনো ফাইল করেন না কেন দুনিয়ার যে কোনো, আপনি যদি ত্রুটিপূর্ণ কাগজ জমা দেন এটা তো ফাইনাল হবে না। সো আপনি একটা নির্দিষ্ট সময়ের আগেই যদি তারা সুযোগ দেয় যে আপনি ইচ্ছা করলে ভলান্টারিলি উইথড্র করতে পারবেন। যারা এমপি মন্ত্রী হয়ে গেছে তারা কি করেছে কিনা এটা তো কেউ জানে না, এটা আমাদের জানার কথা। সরকার তরফ থেকে কিছু দেখি না আমরা, যে কারণে আর বললে আমরা হয়তো পলিটিক্যালি কালার হয়ে যাবো যে আমেরিকা থেকে এসব নিয়ে কথা বলি কেন। যদিও আমরা বাংলাদেশের স্টেক আছে আমাদের, আমরা বাংলাদেশের ডুয়াল ন্যাশনালিটি হোল্ড করি এবং আমরা সেই জায়গা থেকে আসলে আমাদের এই আলোচনা। মন ভাই, F1 F2 F4 এর যে ব্যাপারটা মাঝে কিন্তু ছিল যে F4 এর ভিসাগুলো কিন্তু, এটার ব্যাপারে মাঝখানে বলতে চাই আমি একদিন চ্যানেল আইতে আমি বলেছিলাম যে একটা লোক যদি ভোট দিতে পারে এক দেশে, সে কেন ভোটে অংশগ্রহণ করতে পারবে না? এটা বাংলাদেশের আইনটাই ভুল। বাংলাদেশের যে যত কথা বলুক না কেন বাংলাদেশের আইনটাই ভুল। এখানে আইনের সঠিক, মানে আপনি যখন তাকে এই রাইটস দিচ্ছেন ভোট দেওয়ার জন্য, ভোট দিবেন না কেন? কোন দুনিয়ার এমন কোন দেশে নাই যে দেশে ভোটার প্রার্থী হতে পারবে না। আমার ভোট দেওয়ার ক্ষমতা থাকে, প্রার্থী হওয়ার ক্ষমতা, তাহলে ভোটার আপনি দিবেন না, আমার ভোট দিতে দিন না। আমরা বুঝলাম আমরা ভোটার না, দেশে আমাদের কোনো অংশীদারিত্ব নাই। এখন অনেকে বলতে পারে তাহলে আপনারা কোন দেশের পক্ষ নেবেন? তারপর পক্ষ নেব, আমরা তো আগে তো দিয়েন না, আপনারা দিচ্ছেন যেহেতু আমেরিকার ছেড়ে, আমরা তো আমেরিকা ছেড়ে নিচ্ছি না, আমেরিকার নাগরিকত্ব রেখে আমরা চাচ্ছি এটা, যে আপনারা মনে করেন আইনে কাভার করে আমাদেরকে দিবেন না, তা আমরা বুঝবো যে আমাদের দেশে আমাদের নাই। যেহেতু দেশ বলতেছেন আসতে, আবার এক ক্ষেত্রে নাই। দিস ইজ রং কনসেপ্ট। বাংলাদেশের আইনের কনসেপ্ট গুলাই রং। জানি না যারা যেখান থেকে লেখাপড়া করছে, আমি ছোট করে দেখতে চাচ্ছি না, কিন্তু আপনি ভাবছেন যে একটু সংশোধন হলে হয়তো ভালো হতো। সংশোধন হয়তো একটা রাখো, দুই একই আইনের দুই রকম রূপ হবে কেন? যে একটা আইন যদি আইনের কাঠামোগত দিক রাখো, কিন্তু বাংলাদেশ অনেকগুলো বুঝে না, বুঝলেও ওদের বুঝতে চায় না, মানে মনে করে তাদের পাতে লাথি ভাতে পানি করে যাবে এরকম আর কি। বাংলাদেশে মানে না যে তাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু আবার সব সুবিধা এদেরকে নিচ্ছে, আমেরিকার থেকে সব সুবিধা নিচ্ছে। এখন সবাই দেখে আমেরিকানই, আমেরিকার হাতে কথা না বললে সে বাংলাদেশে থাকতে, মানে বাংলাদেশ সব আমেরিকানই, কিন্তু আবার আমেরিকান বাংলাদেশ আমেরিকান তার গুরুত্ব নাই। তা আমরাই তো আমেরিকান, সাদা চামড়া লিগ আমেরিকান না, অবশ্যই না। আমরাই তো আমেরিকান, আমেরিকাতে আমরাই তো আমেরিকা পার্টিসিপেট করি, আমরাই তো পার্টি লিডার এখানে। কিন্তু দেখা গেল না, সাদা কেউ গেলে ওটা আমেরিকান, বাংলাদেশে আমেরিকান মনে করে না তারা। আমি একটু ওই যে চলে যাচ্ছিলাম যে F4 এর যে একটু কমপ্লিকেসি ছিল, এখন কি একটু শিথিল হয়েছে? কারণ আর স্টুডেন্ট ভিসা আসলে এই মুহূর্তে যারা আসতে চায় তাদের জন্য আপনার কিছু বলার আছে? দেখেন, স্টুডেন্ট ভিসা যারা লেখাপড়া করতে চায় বা আসতে চায় বা আসছে, তাদের জন্য সবসময় মুক্ত ছিল, এখনো মুক্ত। আমি জানি না কেন মানুষ এটা একটু ভয় ভীতি কাজ করছে, আসলে নেগেটিভ ছড়াচ্ছে। একটাই কারণ, একটা সময় গত কয়েক বছর যাবত আমেরিকায় তারা আসছে স্টুডেন্ট পড়ালেখার জন্য না, স্টুডেন্ট ভিসাটা নিচে আসার জন্য, আমেরিকায় ঢোকার একটা এন্ট্রি করার জন্য তারা স্টুডেন্ট ভিসার পথটা বেছে নিয়েছে। এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। যদি সঠিক, আপনারা যদি রিয়েলি স্টুডেন্ট হন, অবশ্যই আমেরিকা আসতে পারেন। আপনি IELTS দিবেন, ইউনিভার্সিটি স্কলারশিপও দিচ্ছে, সব জায়গায় স্কলারশিপ, কিছু স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, তবে আপনি প্রপার স্কলারশিপ পেলে, হায়ার এডুকেশন স্কলারশিপ পাওয়া যায়, আপনার প্রফেসরের সাথে যোগাযোগ করবেন, যদি স্কলারশিপ পান
আপনি যদি এখানে প্রপারলি আছে ফান্ডিং থাকে, আপনার নিজস্ব ফান্ডিং, নিজস্ব যদি ফান্ড থাকে প্যারেন্টসের, তা আপনি এখানে লেখাপড়ার কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আমেরিকা ঢোকার পরে আর পড়বো না, এই সুযোগটা এখন এই যে আগে যেরকম মইন ভাই সব ইএসএল এ চলে যেত, মাইগ্রেট করে ইএসএল এ চলে যেত। ইএসএল তো আসলে একটা নরমাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা কোর্স। এই জন্যই তো আমেরিকা এগুলো টাইট দিচ্ছে, কারণ আমরা এতভাবে অ্যাবিউজ করেছি প্রসেসটাকে, যেই কারণে ইমিগ্রেন্টদের উপর একটা চড়াও হয়েছে। এই কথা বললে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসছে, নাহলে ট্রাম্প ক্ষমতায় আসতে পারতো না এবার। ট্রাম্প ভোটে উইন হইতে পারতো না, যেহেতু ইমিগ্রেশন ব্রোকেন সিস্টেমের জন্য ট্রাম্প ভোট পেয়েছে। আবার ট্রাম্প আমেরিকাতে জনগণকে বুঝাইছিল যে সে যুদ্ধ চায় না, এখন সে আবার যুদ্ধের দিকে চলে গেছে। নেক্সটে সে মিড টার্মে আমরা ডেমোক্রেটরা উইন করব, সে তখন আবার একটু কোনটাস হবে, তাকে ইমপিচ করা হতে পারে হয়তোবা, যদি ডেমোক্রেট সংখ্যক বেশি হয়। সো এই ক্ষেত্রে ভাইস ভার্সা হচ্ছে। কিন্তু প্রতিটা নীতির পেছনেই কিছু কারণ থাকে। আমরা এইভাবে অ্যাবিউজ করেছি, যেমন পাবলিক বেনিফিট আমরা এমনভাবে অ্যাবিউজ করে, যে কারণে সরকার বাধ্য হয়েছে যে 75 কান্ট্রির উপরে ভিসা পজ দিতে, কারণ পাবলিক চার্জটার জন্যই। সো এই ক্ষেত্রে কি বলবো, কেউ তো মামলা করো, তো এটা হচ্ছে ক্লাস অ্যাকশন করা হচ্ছে, কিন্তু কোনো দিকে যাওয়া বলে মনে হচ্ছে না। কিন্তু আমেরিকার স্বার্থে এটা। আপনি যেহেতু এই প্রফেশনে আছেন, আমরা আসলে কয়েকটা, আমি জানি এটা ফেক নিউজ কিনা, মানে মিডিয়ার মাধ্যমেই কিন্তু ফেসবুক বলেন বা যে মাধ্যমগুলো আছে, আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আছে যে আইএসের উপরে এক ধরনের ক্ষমতা দেয়া হবে, একটা প্রস্তাবনা আসছে যে পরবর্তীতে আপনার খুব ছোট ছোট ক্রাইমের জন্য তারা ডিপোর্ট করে দিতে পারে। এই ধরনের কোন ইনফরমেশন আপনার কাছে আছে? আইএসের উপর ক্ষমতা দেওয়া হবে বলে না, ক্ষমতা আছে অলরেডি, মানে একেবারে আপনার এক্সিস্টিং ল আছে। যেমন ক্রাইম এন্ড ইমিগ্রেশন যে কথা বলতে চাই আমি, একটা এপিসোড লাগবে ক্রাইম এবং ইমিগ্রেশন। ইমিগ্রেশনের সাথে ক্রিমিনাল লটা ওতপ্রোতভাবে জড়িত। কেন? যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়, যদি সে ইনডাইরেক্ট হয়, তার মানে তাকে যদি কোনো ক্রাইমে তাকে চার্জ করা হয় এবং সে যদি কনভিক্টেড হয়, এটা যদি মিসডিমিনার ক্রাইম, এমনিতে ক্লাসিফিকেশন অফ ক্রাইম হচ্ছে দুই রকম, ফেলনি, মিসডিমিনার। ফেলনি হচ্ছে যে গুরুতর অপরাধ যেগুলো ফেলনি, 1 বছরের উপর যেগুলো শাস্তি, আর মিসডিমিনার হচ্ছে যেগুলোর শাস্তি 1 বছরের নিচে, এগুলো মিসডিমিনার। সো এই ফেলনি যদি কেউ করে, সে তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ মিসডিমিনার করে, ধরেন স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে যদি মারামারি করে, এবং সে যদি ফেলনি না হয়, শুধুমাত্র সে যদি দুঃস্বীকার করে বাসায় চলে আসে, জেল হলো না, প্রবেশন হলো না, সেই ক্ষেত্রে তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি ডিপোর্টেশন, তাকে ধরে তাকে আর কোনো আপিল চলবে না, মানে ম্যান্ডেটরি ডাইরেক্ট ডিপোর্টেশন। জাজে যাবে, জাজে তাকে ডিপোর্ট অর্ডার করবে, আর কোনো এক্সেপশন নাই। জাজের ম্যান্ডেটরি ডিপোর্টেশন, তাকে চাইলে তারা জেলে ঢুকাইতে পারে, চাইলে তারা ডিপোর্ট করতে পারে। কিন্তু জাজের মাধ্যমে, গ্রিন কার্ড থাকলে জাজের মাধ্যমে করবে। যদি গ্রিন কার্ড না থাকে, তাদের প্রক্রিয়াটা খুব ইজি, খুব দ্রুত। আর গ্রিন কার্ড থাকলে তখন তারা এন্ট্রি ইস্যু করবে, প্রসেস করবে, সময় দেবে হয়তো। তাহলে একজন আপনি আইনজীবী হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? যারা আসলে সাধারণ, যারা অনেক সময় দেখা যায় যে হয়তো বা আমরা যেটা শুনেছি যে যদি সিগন্যাল ভায়োলেন্স করে বাকি ওগুলা গ্রিন কার্ডধারীর কোনো সমস্যা নাই, কিন্তু যারা স্টুডেন্ট আছে, টুরিস্ট আছে, তাদের এগুলো সমস্যা, ফিউচার বেনিফিট পেতে তাদের সমস্যা হবে। তাদের ভিসা রিভোক হতে পারে, তাদের ট্যুরিস্ট ভিসা রিভোক হতে পারে, তাদের স্টুডেন্ট ভিসা রিভোক হতে পারে। অনেকে এমনও আছে যারা আমেরিকা থাকছে, মাইনর ক্রাইমে তারা হয়তো তারা অ্যারেস্ট হয়েছিল, তাদের ট্যুরিস্ট ভিসা রিভোক হয়ে যাচ্ছে, স্টুডেন্ট ভিসা রিভোক হচ্ছে, সে জানানো রিভোক হয়ে গেছে, পরে জানা গেছে এই ক্রাইমের জন্য সে রিভোক হয়েছে, তখন দেশে গেলে আর ফেরত আসতে পারছে না। হয়তো তাকে অ্যারেস্ট করে নাই, কিন্তু দেশে ঢোকার সময় দেখলো তার রিভোক করা ভিসা, সে আসতে পারছে না। মনে হয় আরও একটা আতঙ্ক কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে আছে, যারা আসলে গ্রিন কার্ড হোল্ডার বিশেষ করে। আপনি এর আগেও অনেকবার বলেছেন, তারপর আমি আরও একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা আসলে এই মুহূর্তে আমেরিকার বাইরে যাচ্ছে, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, বিশেষ করে বাংলাদেশে যারা যাচ্ছে, যে আমরা গেলে কি আবার ফিরে আসতে পারবো, আমাদেরকে ইমিগ্রেশন করে ঝামেলা করবে। এটা কি শুধুমাত্র মানে অ্যাসাইলাম থেকে যারা গ্রিন কার্ড পেয়েছে তাদের তো আসলে বাংলাদেশে যাওয়ার মতো পাসপোর্ট পাওয়ার আগে যেতে পারে কিনা? আমার যেতে পারে, তবে যাওয়ার সতর্ক থাকা উচিত, কারণ বর্তমানে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে যদি আপনার ভয়টা না থাকে, আপনার আতঙ্ক না থাকে, আপনি দেশে ঢোকার সময় প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে বর্তমান প্রশাসন হয়তো এটা নেগেটিভ ভাবে দেখে সমস্যা হতে পারে।
এবং যারা মিথ্যা তথ্য না দিয়ে সত্য বলে, যারা গ্রিন কার্ড পেয়েছে ফ্যামিলি বেসড অথবা বিয়ের মাধ্যমে, তাদের ভয়ের কোনো কারণ নাই। তবে তারা যেন রেসিডেন্সি অ্যাবান্ডন করে গেলে ভয় আছে। অত 1 বছরের জন্য চলে গেলেন, আপনি 6 মাসের জন্য, প্রতি বছরে 6 মাসের জন্য দেশে যান, আর এখানে থাকার মাত্র 15 দিন, আপনার কোনো স্ট্যাটাস নাই দেশে, আপনার কোনো ধরনের মানে ট্যাক্স ফাইল করছে না বা গাড়ি নাই, কিছুই নাই, নির্দিষ্ট স্থায়ী ঠিকানা নাই, এই ক্ষেত্রে আপনাকে একটা সময় পরে তারা এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে। তাদের ল আছে, আজকে নতুন ল, এক্সিস্টিং ল। যারা আসলে যাচ্ছে তাদের ভয় পাওয়ার আসলে কিছু নাই, তাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তারা 6 মান্থসের মধ্যে ব্যাক করলে আসলে কোনো ইমিগ্রেশনের সমস্যা হওয়ার কথা না। এক্ষেত্রে আপনার দেখতে হবে ট্যাক্স ফাইল কারেন্ট রাখতে হবে, আপনার বাসার অ্যাড্রেস ঠিক থাকতে হবে, আপনি যেন কাজ আছেন কাজ যেন পান, মানে এয়ারপোর্টে আপনি সঠিকভাবে উত্তর দিতে হবে যে আপনি এই দেশে আপনার রেসিডেন্সি অ্যাবান্ডন করেন না। আমরা যারা বলি এলপিআর, গ্রিন কার্ডটা বলা হয়, লিগ্যাল টার্ম হচ্ছে এলপিআর, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি যদি লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট পার্মানেন্টে নাই থাকেন দেশে, আপনি কিভাবে আপনি পার্মানেন্ট বলবেন কিভাবে? তো এই ক্ষেত্রে আপনার পার্মানেন্ট থাকতে গেলে আপনার সব ডকুমেন্টগুলো কারেন্ট রাখতে হবে এবং আপনি এই দেশে কোনোভাবেই আপনার রেসিডেন্সি অ্যাবান্ডন করবেন না। থ্যাংক ইউ সো মাচ মঈন ভাই, অনেকক্ষণ আড্ডা দিয়েছে আপনার সাথে, সামনে হয়তো আরও আপনার সঙ্গে বসবো। একদম ছোট্ট করে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। ধন্যবাদ চ্যানেল আই দর্শকবৃন্দকে। একটা কথাই বলি, আমেরিকান ইমিগ্রেশন ভেরি কমপ্লেক্স এবং ভেরি ইজি। ডিপেন্ড করে আপনি কোনটা চুজ করেন। যে মিথ্যা তথ্য কখনো দেন তাহলে আপনি সমস্যার সম্মুখীন হবেন, সত্য তথ্য দিয়ে সবসময় সঠিক বিষয়ে সমাধান করা যায়। আর চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আমি মঈন চৌধুরী। দর্শক, এই ছিল আজকের মতো, সামনে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন।